আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আফটার অফিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা আমরা জানি যে আমরা অনেক সময় শেয়ারে ফেঁসে যাই। মানে কি করব বুঝতে পারি না। আবার অনেক সময় অনেকগুলো টাকা আটকে যায়। আ একটা শেয়ারে অনেক ডাউন ট্রেন্ড শুরু হয়। মার্কেট অনেক সময় ডাউন ট্রেন্ড শুরু হয়। তখন আসলে অনেক বেশি আটকে যাই। আ এবং এই আটকে যাওয়ার ফলে যেটা হয় যে আমরা অনেক বেশি টেনশনে পড়ে যাই এবং যার ফলে আমরা দেখা যাচ্ছে যে লস করে বেরিয়ে আসি। তো আমি বেসিক্যালি অনেক রিকোয়েস্ট পাই যে আ একটু পরামর্শ দেওয়ার জন্য যে একটা শেয়ারে আমি আছি এটা আটকে গেছি অনেকদিন ধরে অনেক লো পজিশনে শেয়ারটা আছে। শেয়ারটা কোনোভাবেই আপ হচ্ছে না। এবং আমি যেই টাকা ইনভেস্ট করেছিলাম সেই টাকায় তো যাচ্ছে না বা যাওয়ার সম্ভাবনাও এখন নাই। তো কি করা যায়? আর এর পাশাপাশি আবার অনেকেই আ বলে যে, "ভাই এই শেয়ারের একটা এনালাইসিস দেন, ওই শেয়ারের একটা এনালাইসিস দেন।" সত্যি কথা বলতে আসলে ব্যক্তিগতভাবে আমি নিজে চাই না এনালাইসিস দিতে। কারণ অনেকগুলো শেয়ার আপনারা যেভাবে রিকোয়েস্ট করতেছেন, সবগুলো শেয়ারের সবগুলো রিকোয়েস্টের আসলে পরিপ্রেক্ষিতে এনালাইসিস করাটা খুব কঠিন। সো আমি চাই যে আপনার এনালাইসিসটা আপনি নিজেই করেন, আপনি শিখে যান। এমন এমন আমি এটা চাই যে আপনি আমার থেকে ভালো এনালাইসিস করেন। এবং আমার থেকে ভালো এক্সপার্ট হয়ে যান এবং আমার থেকে খুব ভালো নিজে শেখান এবং আরেকজনকে শেখান। সেখানেই আসলে আমার সার্থকতা। আমি এনালাইসিস করব এবং আপনি সেটা দেখবেন, শুনবেন, বুঝবেন। বাট আপনি নিজের দক্ষতায় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আমি আসলে এই জিনিসটা চাই না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব যে শেয়ারে যদি আপনি ফেঁসে যান যেকোনো একটা শেয়ারে, সেই ক্ষেত্রে আসলে কি বেসিক বা সিম্পল কি টেকনিক হতে পারে, যেই টেকনিক অবলম্বন করার মাধ্যমে আসলে এই ফেঁসে যাওয়া শেয়ার থেকে আপনি উদ্ধার পেতে পারেন এবং ভালোভাবে একটা ভালো প্রফিট নিয়ে আপনি বেরোতে পারেন। তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। ১ম বিষয়টা হচ্ছে যে আ আমি যদি একটা প্রশ্ন করি আপনাকে যে অ্যা আপনার টাকা কত দিনের জন্য ব্লক হতে পারে? এইটা সম্পর্কে কি আমাদের ধারণা আছে? যে আমাদের টাকাটা আমি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছি, আমার টাকাটা কতদিনের জন্য ব্লক হতে পারে? তো একদম সাধারণ উত্তর হচ্ছে কি ১ বছরের জন্য হতে পারে, ২ বছরের জন্য হতে পারে। আবার একটা অ্যান্সার হচ্ছে কিন্তু আজীবনের জন্য হতে পারে। এখন ১ বছর ২ বছরের জন্য হতে পারে প্রতিষ্ঠানের জন্য, মার্কেটের জন্য অনেক বিষয় থাকে। বাট আজীবনের জন্য আজীবনের জন্য আবার কিভাবে শেয়ারে টাকা আটকে যায়? আজীবনের জন্য শেয়ারে এইভাবেই টাকা আটকে যায় যে, আপনি যদি অতি লোভে পড়ে কোনো একটা বাজে কোম্পানিতে আপনার টাকা ইনভেস্ট করেন, যেই কোম্পানির বিজনেস বলতে কিছু নাই, যে কোম্পানির কোনো সম্ভাবনা নাই, শুধুমাত্র মানুষের কথা শুনে আপনি একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করে দিলেন। অথচ ওই প্রতিষ্ঠানের কিছুই নাই। এই ধরনের প্রতিষ্ঠানে আপনি যখন বিনিয়োগ করবেন, তখন আপনার টাকা কিন্তু আজীবনের জন্যই আটকে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু দুনিয়ার কোনো পলিসি, কোনো পলিটিক্স বা কোনো তথ্যই আর কাজে আসবে না। তাহলে এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এখন আমি যদি আপনাকে বলি যে আ ৫ বছরের জন্য আপনার টাকা ব্লক হয়ে যেতে পারে। আপনি কি আসলে রাজি আছেন কিনা? কারণ আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তার মানে হচ্ছে যে আপনার টাকাটা সত্যিই অলস টাকা। আর যদি উত্তর না হয়, তাহলে আপনার টাকাটা ওই পরিমাণে অলস টাকা না। অলস মানেই না। যদি অলস মানি না হয়, তাহলে আপনাকে কিন্তু খুব ভালোভাবে চিন্তা করতে হবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার পূর্বে। আর যদি অলস টাকা হয়, সেই ক্ষেত্রে ৫ বছরের জন্য যদি ব্লক হয়, আপনার কিন্তু খুব একটা বেগ পেতে হবে না। এখান থেকে বের হয়ে আসার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। তেমনই একটা ওয়ে নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো। সো শেয়ার বাজারে মূলত ২ শ্রেণীর লোক ব্যবসা করে থাকে। এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। মূলত ২ শ্রেণীর লোক শেয়ার বাজারে ব্যবসা করে থাকে। এক শ্রেণী হচ্ছে ট্রেডার, আরেক শ্রেণী হচ্ছে বিনিয়োগকারী। এখন ট্রেডার কারা? ট্রেডার হচ্ছে তারাই যারা আ প্রতিনিয়ত ইনভেস্ট করে এবং প্রতিনিয়ত প্রফিট করার জন্য চেষ্টা করে। এবং মানে তাদের বিনিয়োগটা হয় একেবারে স্বল্প সময়ের জন্য। তারা হচ্ছে ট্রেডার। আর বিনিয়োগকারী হচ্ছে তারাই যারা একটা দীর্ঘ সময়ের জন্য আসলে বিনিয়োগ করে থাকে। এখন আমার কাছ থেকে যদি আপনি সঠিক পরামর্শ চান, তাহলে আমি পরামর্শ দিব যে বর্তমানে বাংলাদেশে শেয়ার মার্কেটের যে অবস্থা, যেই পজিশনে আছে, যেই সূচকে আছে, সেই সূচকটা আসলে ট্রেডারদের জন্য খুব সুখকর কোনো কিছু নয়। ট্রেডারদের জন্য ভালো কোনো মার্কেট কিন্তু না। রাদার দ্যান বিনিয়োগকারীদের জন্য বেশ ভালো মার্কেট।
আমি আবারও বলতেছি, ট্রেডারদের জন্য খুব ভালো না, বিনিয়োগকারীদের জন্য খুব ভালো। এখন যদি আপনি ট্রেডার হতে চান, যদি আপনি ট্রেডার হয়ে আপনি এই মার্কেট থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আপনাকে ইদার অনেক জ্ঞানী হতে হবে, এর সাথে আপনাকে আপনার অনেক টাকা থাকতে হবে বিনিয়োগ করার মতো, এবং মার্কেটের পর্যাপ্ত তথ্য থাকতে হবে। কেন আমি এই কথাগুলো বলতেছি? যে আপনি যখন অনেক জ্ঞানী হবেন, আপনি যখন এক্সপার্ট হবেন, তখন মার্কেটের বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস দেখে আপনি অনেক সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই। আ এবং এই ক্ষমতাটা আপনার বাড়বে, এবং আ উম একই সাথে আপনার কাছে যদি অনেক টাকা থাকে, তাহলে আপনি এভারেজ করা বা ঝুঁকি নেওয়া বা ঝুঁকি হ্রাস করার জন্য আপনাকে এই টাকা, আপনার যে মূলধন, সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং মার্কেট সম্পর্কে যদি পর্যাপ্ত তথ্য থাকে, তাহলে কিন্তু আ আ আপনার পক্ষে প্রফিট করা কিন্তু খুব সহজ হবে। এখন আপনি যদি আমাকে বলেন যে মার্কেট সম্পর্কে তথ্য আবার কি? মার্কেট সম্পর্কে তথ্যটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেকোনো একটা কোম্পানির যেকোনো একটা কোম্পানির যেই ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করে আপনারা দেখবেন, এবং কোনো এগ্রিমেন্ট যখন সাইন করে, তার আগে থেকেই কিন্তু দাম বাড়া শুরু করে। এখন এগ্রিমেন্ট যখন সাইন করে সেটা কোম্পানির লোক জানে, বা ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করবে সেটা কিন্তু কোম্পানির মালিক পক্ষ জানে, এবং কোম্পানির টপ লেভেল ম্যানেজমেন্ট জানে। কিন্তু সাধারণ মানুষ বা বড় বড় ইনভেস্টররা কিভাবে জানে তাহলে? তাদের কাছে তো এটা পৌঁছানোর কথা না। নিয়ম অনুযায়ী তো হচ্ছে গিয়ে আগে ডিএসসির আপনার নিউজ ফিডে যখন নিউজ আসবে এরপর থেকে মার্কেটের প্রাইস বাড়া উচিত। কিন্তু আমরা দেখি যে অনেক সময় এর আগেই বেড়ে যায়। কারণ ইনসাইড অনেক নিউজ থাকে। যারা অনেক বড় বড় বিনিয়োগকারী আছেন, তারা সবসময় এই ইনসাইড নিউজগুলো নিয়েই কিন্তু কাজ করে থাকেন। সো দ্যাট তারা আগেই বিনিয়োগ করে ফেলেন। আপনার আমার মতো সাধারণ মানুষ যখন আমরা ওই নিউজটা দেখে বিনিয়োগ করতে যাই, তখন অলরেডি মার্কেট অনেক হাইতে থাকে। এবং একটা সময় তারা ছেড়ে দেয় এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। সো আমি বেসিক্যালি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে ট্রেডার হতে গেলে আপনার এই ৩ টা আ যোগ্যতা অবশ্যই থাকতে হবে। এই ৩ টা যোগ্যতার কোনোটা যদি কম থাকে, তাহলে আমার ব্যক্তিগতভাবে একটা সন্দেহ আছে যে আপনি কতদিন সারভাইভ করতে পারবেন। আর যদি ৩ টা দক্ষতাই আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো করতে পারবেন। আচ্ছা। সো আমার সঠিক পরামর্শ তাহলে যেটা হচ্ছে যে, আপনি যদি বিনিয়োগকারী হন, আপনি যদি একটু লং টার্ম এ চিন্তা করেন, আপনি দেখবেন যে ট্রেডার আপনি অটোমেটিক্যালি হয়ে যাবেন। অটোমেটিক্যালি আপনি ট্রেড করতে থাকবেন, এবং একটা সময় ট্রেড করতে, করতে লং টার্ম এ বিনিয়োগ করতে, করতেই কিন্তু আপনি দেখবেন শর্ট টার্ম বিনিয়োগগুলা হয়ে যাচ্ছে। আপনি কিন্তু ট্রেডার অটোমেটিক্যালি পরিণত হবেন। কিন্তু শুরুতেই যদি আপনি ট্রেডার হতে চান, সেই ক্ষেত্রে দেখবেন আপনি লস করতেছেন, বুঝে উঠতে পারতেছেন না, এবং দিনের শেষে আপনি মূলধন হারাবেন। সো আমরা যদি এরপরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে যখন আপনি বিনিয়োগকারী হবেন, তখন একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে সেই প্রতিষ্ঠানটাকে মার্কেট লিডার হতে হবে। সে ফার্স্ট পজিশনে থাকুক বা সেকেন্ড পজিশনে থাকুক বা থার্ড পজিশনে থাকুক। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ৩ টা পজিশনে যদি থাকে, বা মার্কেট লিডিং পজিশনে যদি থাকে, তাহলে আপনার বিনিয়োগ সবচেয়ে বেশি নিরাপদ। ইপিএস ভালো থাকতে হবে, নেট অ্যাসেট ভ্যালু ভালো ভালো থাকতে হবে, তাহলে আপনার বিনিয়োগ সবচেয়ে বেশি নিরাপদ। নেট অ্যাসেট ভ্যালুর যদি আশেপাশে থাকে, যদি নিচে থাকে খুবই ভালো, আশেপাশে থাকলে খুবই ভালো, ১ গুণ ২ গুণও থাকতে পারে, কোনো সমস্যা নাই। খুবই ভালো। এই পজিশনগুলোতে থাকলে অনেক বেশি নিরাপদ আপনার বিনিয়োগ। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে, যদি কন্টিনিউয়াসলি প্রফিট করে আপনার যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন, খুবই নিরাপদ থাকবে আপনার বিনিয়োগ। তারপর হচ্ছে সেই কোম্পানিটার প্রোডাক্টের ডিমান্ড যদি দীর্ঘদিন থাকে, আ অনেক চাহিদা থাকে, তাহলে ডেফিনিটলি আ আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে। এবং সে যদি কন্টিনিউয়াসলি যদি ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসে। আমি ক্যাশ ডিভিডেন্ডের উপর অনেক বেশি জোর দেই। সো ক্যাশ ডিভিডেন্ড যদি কন্টিনিউয়াসলি দিয়ে থাকে, দ্যাট মিনস সে অলরেডি প্রফিটে আছে, এবং ভবিষ্যতেও প্রফিট করবে, আপনার জন্য খুব সুখকর একটা কিছু হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যখন বিনিয়োগ করবেন এবং যখন ফেঁসে যাবেন, আমি আবারও বলছি যে বিনিয়োগ করার পর যখন আপনি ফেঁসে যাবেন, তখন কিন্তু আপনাকে উদ্ধার করা খুব ইজি হবে। বের হয়ে আসতে পারবেন। তো এখন আমাদের যে বিষয়টা লক্ষণীয়, যে উদাহরণসহ আসলে বুঝতে হবে যে কিভাবে আপনি
সবকিছু দেখার পরেও যদি মার্কেট অনেক বেশি কারেকশনে চলে আসে এবং আপনার প্রতিষ্ঠানের প্রাইজের শেয়ার প্রাইস যখন অনেক বেশি কমে যাবে, তখন কিভাবে আসলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বা সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন, এই বিষয়টা নিয়ে আমরা আসলে প্র্যাকটিক্যালি আমরা একটু এই বিষয়টা দেখি। তো এটা দেখার জন্য বেসিক্যালি আহ, একটু ধৈর্য সহকারে পুরোটা সময় ভিডিওটা একটু দেখতে হবে। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। আপনি যদি স্কিপ করে যান বা টেনে যান তাহলে হয়তো অনেক কিছু আমরা বুঝতে পারবো না। তো প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে সবকিছু ভালো আছে, নেট অ্যাসেট ভ্যালু, মার্কেট লিডিং পজিশনে এবং ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, প্রোডাক্ট ভালো, সবকিছু ঠিকঠাক আছে, এরকম একটা কোম্পানি আমি চিন্তা করলাম যে ডেস্কো, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। আপনি এক্সাম্পল 2019 সালের আহ, আহ, জুন মেতে 2019 সালের মেতে এই লেভেলটাতে আপনি এন্ট্রি নিয়েছিলেন এই শেয়ারটা। আর এন্ট্রি নেওয়ার পর আপনি দেখলেন যে ক্রমাগতই আপনার শেয়ারের দামটা কমতেছে, ক্রমাগতই কমতেছে। এখন ওই সময় যখন আপনি বিনিয়োগ করেছিলেন, এক্সাম্পল তখন আপনার কাছে 1 লক্ষ টাকার মূলধন ছিল, এখন আপনি পুরোটাই বিনিয়োগ করে দিচ্ছেন, কারণ তখন আপনি বুঝতে পারেন নাই। সো পুরোটাই আপনি বিনিয়োগ করেছেন কারণ আপনি মনে করেছিলেন যে এটা আরো ভালো করবে, বা হচ্ছে অনেক সময় আমরা চিন্তা করি যে বাড়তেছে বাড়তেছে, ওকে ফাইন, তাহলে আমি আমার টোটাল ইনভেস্টমেন্টটা করে দিই, এখান থেকে যদি আরো একটু বেড়ে যায়, এই অল্প কয়েকদিনের মধ্যে আমি সেখান থেকে প্রফিটটা নিয়ে বেরোয় যাব। কিন্তু তখন কিন্তু আপনার গলার কাটা হয়ে দাঁড়ায়, যে প্রফিট আর নেওয়া হয় না, ওটা বার না বেড়ে উল্টা এটা কমে যায়। তো এখন বিষয়টা হচ্ছে কি, এটা এখন কমা শুরু করছে, এখন আমরা কি করব? আর মূলধনও আপনার কাছে আছে শুধুমাত্র ওই 1 লক্ষ টাকাই, তাহলে 1 লক্ষ টাকা তো আপনি বিনিয়োগ করে দিচ্ছেন, এখন তার কিছুই করার নাই, আপনি তার বিনিয়োগ করতে পারতেছেন না, আপনার কাছে কোনো টাকাই নেই। এই ক্ষেত্রে যেই কাজটা করণীয় সেটা হচ্ছে কি, আপনি হাত গুটিয়ে বসে না থেকে আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে এই যে আপনার মার্কেটের যেই খারাপটা হলো, আপনি যে আপনার শেয়ারের দরপতনটা হলো, সেটা আসলে কেন হলো? সেটা কার দোষ? সেটা কি আপনার নিজের দোষ? আপনার নিজের দোষ কখন হবে? ওই যে বিষয়গুলো আমি বলছিলাম যে আ প্রতিষ্ঠানে বিনিয়োগ করার পূর্বে প্রতিষ্ঠানে কি, কি বিষয় দেখতে হবে। যদি সেই বিষয়গুলো দেখে না আসেন তাহলে আপনার দোষ। আর যদি সেই বিষয়গুলো দেখে বুঝে শুনেই আসেন, কিন্তু দোষটা হচ্ছে মার্কেটের, সেই ক্ষেত্রে আর আপনার দোষ নেই। তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে এখন একটু পড়ালেখা করতে হবে, একটু হিস্ট্রি ঘাঁটতে হবে যে এর আগে কি হয়েছিল। ধরেন আপনি এখানেই আসছিলেন, আপনি মনে করছেন এটা আবার বাড়বে, বাট এটা বাড়ল না, এটা এখন ক্রমাগত কমতেছে। তাহলে আমরা একটু হিস্ট্রি দেখি। হিস্ট্রির ক্ষেত্রে আমি সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকি, সেটা হচ্ছে 180 দিন, বা আপনি 6 মাসের একটা হিস্ট্রি বা 2 বছরের হিস্ট্রি যা পান, অ্যাটলিস্ট 6 মাসের একটা হিস্ট্রি নেবেন। তো আমি যদি এই শেয়ারটার হিস্ট্রি এখন দেখি, এখন আমরা আটকে গেছি ওই লেভেলটাতে, তাহলে আমরা যে হিস্ট্রিটা দেখব সেটা হচ্ছে সেটা হচ্ছে এর আগেও এই প্রতিষ্ঠানের শেয়ারটা এই লেভেলগুলোতে এসেছিল, তার মানে এই লেভেলটা হচ্ছে 39 টাকা, 39 টাকা, 39-40 টাকা, এই লেভেলটা প্রায়ই আসছিল। তাহলে আমরা একটা তথ্য পেলাম যে এই লেভেলটাতে এই শেয়ারটা প্রায় আসে। তাহলে আপনাকে যেটা করতে হবে, ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এই লেভেলটার কাছাকাছি লেভেলে আসা পর্যন্ত, এবং আপনার ন্যূনতম একটা ইনভেস্টমেন্ট করা পর্যন্ত আপনাকে ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে। ন্যূনতম ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি না হওয়া পর্যন্ত আপনাকে আসলে ধৈর্য ধারণ করতে হবে। সেক্ষেত্রে আর কিছু করার নাই। তাহলে আমি রিসেন্ট সাপোর্ট লেভেলগুলো পেয়ে গেলাম। আর যখন এরপরে ২-৩ মাসের মধ্যে বা ২-৩ মাস পরে যখনই আপনার এই সাপোর্ট লেভেলগুলোতে আসলো, তখন আমি আসলে একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করব। আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি এর আগে 1 লক্ষ টাকা বিনিয়োগ করছেন, এখন 1 লক্ষ টাকা পারতেছেন না, এখন আপনার হাতে 10,000 টাকা আছে। সো এইবার আমরা কি করব, 10,000 টাকা বিনিয়োগ করব। আর সেই বিনিয়োগটা হবে শর্ট টার্মের জন্য, 1 মাসের জন্য হতে পারে, 2 মাসের জন্য হতে পারে, শর্ট টার্মের জন্য বিনিয়োগ হতে পারে। কারণ আপনি একটা স্টাডি করেছেন যে এইটা লো রেঞ্জে, এই রেঞ্জটাতে আসলে আবার এইটা আবার একটা ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, এবং এই প্রফিটটা কিন্তু অনেক লং প্রফিট হবে না, এই প্রফিটটা শর্ট প্রফিট হবে। এক্সাম্পল, আমি যদি এই লেভেলটাতে এন্ট্রি নেই, তাহলে এই লেভেলটা হচ্ছে 42 টাকা, আমি 43-44 টাকা পর্যন্ত যাব। ওকে, সো 43 টাকা 44 টাকা হয়ে গেল, বা 43 টা 50 হয়ে গেল, আমি প্রফিট টেক করব, আবার অপেক্ষা করব, আবার এটা যখন এই লেভেলটাতেই আসবে, এই লেভেলটার কাছাকাছি হবে, এর আগে আমি ইনভেস্ট করবো না, এই লেভেলটার কাছাকাছি আসবে, আমি আবার ইনভেস্ট করব, দেন হচ্ছে আবার এটা আবার প্রফিটের দিকে যাবে।
কারণ এইটা যে প্রফিটের দিকে যাবে এটা আমরা কেন বুঝতে পারতেছি, এটা আমরা বুঝতে পারছি যে প্রিভিয়াস 6 মান্থের যে হিস্ট্রি আছে এবং প্রিভিয়াস যে হিস্ট্রিটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটাতে সাপোর্ট লেভেল অনেক বেশি আছে। সুতরাং এই রেঞ্জে আসলে আমি এখন কিনবো। সো আপনি কিনেন এবং হতেছে কি আপনি বেচেন, যেটা হচ্ছে শর্ট টার্মে আপনি কিনা বেচা করতেছেন। আচ্ছা, এখন দেখা গেল যে মার্কেটের অবস্থা আসলে আরো বেশি বেগতিক হয়ে গেছে, আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে। সো আমি যদি এর আগে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকি, এই জায়গায় আমি 10,000 টাকা ইনভেস্ট করলাম, তো এর মধ্যে আপনি একবার দুবার প্রফিট করছেন, ফাইন। তো এবার এটাও আপনার আটকে গেল। সো কোনো সমস্যা নাই, আপনি আবার ধৈর্য ধরে অপেক্ষা করেন। আর এই দুটো টাকাই কিন্তু আপনার জন্য আপনার কিন্তু অলস মানি। এবার দেখলেন যে আপনার মার্কেট আরো খারাপ পজিশনে চলে গেল এবং দেন এগেইন আপনি আবার 10,000 টাকার মতো করে একটা ইনভেস্টমেন্ট আবার ইনভেস্ট করলেন এবং এই 10,000 টাকার এগেনস্টে যে ইনভেস্টটা করলেন এই যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো থেকে আপনি প্রফিট টেক করতেছেন, ফাইন। যদি এটাও আটকে যায় দেন আবার এগেইন আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেন। আমি এটার আসলে একটা এক্সেল দেখাচ্ছি একটু কিছুক্ষণের মধ্যেই, তাহলে আসলে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এখন যেটা হচ্ছে যে ফাইনালি আরো অনেক বেশি ডাউন ট্রেন্ডে চলে আসলো। দেন আমাদের যে হিস্ট্রি বলতেছে যে এত ডাউন ট্রেন্ড এই শেয়ারটার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা একেবারেই কম, নাই। সো এইটা কিন্তু আপনার জন্য খুব প্রফিটেবল একটা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, যেহেতু এই প্রতিষ্ঠানটা ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এর প্রোডাক্টের চাহিদা আছে। সুতরাং আপনি এই জায়গায় কিন্তু আরও একটা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং একটু লং টার্মে কিন্তু আপনি ওয়েট করতে পারেন। হিস্ট্রি যেটা বলে যে যদি প্রতিষ্ঠান ভালো হয় ডেফিনেটলি এটা কিন্তু আবার 6 মান্থের মধ্যে ভালো একটা কামব্যাক করে। এবং আপনি দেখেন এটার যে হিস্ট্রিটা যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু কামব্যাক করেছে। কারণ যখন আপনার কামব্যাক করবে তখন কিন্তু আপনার বর্তমান ইনভেস্টমেন্ট, প্রিভিয়াস ইনভেস্টমেন্ট সবগুলো ইনভেস্টমেন্ট কিন্তু আবার ফ্রি হয়ে যাবে। অ্যান্ড দেন যখন এটা একবার ফ্রি হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে দুইটা ইনভেস্টমেন্ট কিন্তু ফ্রি হয়ে গেছে। এবার আপনি ওয়েট করেন, এবার একটু লং টার্ম ওয়েট করেন, কারণ হচ্ছে যে এটা অনেক ভালো একটা প্রফিট আপনাকে দিছে। সো লং টার্ম ওয়েট করার পর যেটা হবে যখন আবার কারেকশনে আসবে তখন এই সবগুলো ইনভেস্টমেন্ট নিয়ে আপনি আবার একটা ইনভেস্টমেন্ট করেন এবং ফাইনালি যেটা দাঁড়াবে যে আপনার আগের ইনভেস্টমেন্ট যেটা ছুটে গেছে এবং আবার যখন সেম লেভেলে আসবে এবং এই লেভেলটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সাপোর্ট লেভেল, যেই লেভেলটাতে আসলে অবশ্যই শেয়ারের দামটা আবার বাড়ে। সো এই লেভেলটাতে যখন আবার আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু আপনার এই শেয়ারের প্রাইসটা কিন্তু আবার বাড়বে এবং তখন কিন্তু আপনার প্রফিটটাও দ্বিগুণ হবে। সো যখন প্রফিটটা দ্বিগুণ হবে আহ, মানে প্রফিটটা যখন হতে থাকবে তখন আপনি আসলে প্রফিটটা টেক করবেন। এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু সব হবে মোটামুটি শর্ট টার্মের মধ্যে, 1 মাস 2 মাস 3 মাস। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে যে এটা চেঞ্জও হতে পারে, বাট এটা কিন্তু মার্কেটই আপনাকে বলে দিবে যে এটা আসলে কোন লেভেলে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে বা আপনাকে কতটুকু সময় ওয়েট করতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমি যদি এটাকে আর একটু ক্লোজ করে নিয়ে আসি তাহলে আমরা যে বিষয়টা দেখব যে 6 মান্থ এবং 1 ইয়ারে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার যেমন এইখানে কিন্তু আপনার দুটা যে ইনভেস্টমেন্ট ছিল সেই দুটো ইনভেস্টমেন্ট ফ্রি হয়ে গেছে। এখানে কিন্তু আপনি আবার পুনরায় বিনিয়োগ করার চান্স পাচ্ছেন। অর্থাৎ আপনি যে খুব বেশি আটকে থাকবেন তা কিন্তু না, আপনি আটকে আছেন কিন্তু প্রথমটাতে। ইন দ্য মিন টাইম আপনার 1 বছর 2 বছর হয়ে গেছে, আপনি ডিভিডেন্ড পেয়েছেন, ক্যাশ ডিভিডেন্ড পেয়েছেন, সেগুলি অ্যাডজাস্টমেন্ট হয়েছে, এখান থেকে প্রফিট করেছেন, এখান থেকে কিন্তু একবার আর দুবার প্রফিট করেন, এখান থেকে কিন্তু আপনি একাধিকবার প্রফিট করেছেন, একাধিকবার প্রফিট করার চান্স থাকবে। এই লেভেলগুলো থেকে কিন্তু একাধিকবার প্রফিট করার চান্স থাকবে আপনার, মানে এখানে একাধিকবার প্রফিট করার চান্স থাকবে। সো এবং এর মধ্য দিয়েই কিন্তু আপনার যেই ইনভেস্টমেন্টটা ছিল সেটার কিন্তু আপনার অ্যাভারেজটা অনেক কমে আসবে। আমি যদি একটা এক্সাম্পল দেই এক্সেলে, এক্সেলে আমরা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবো। আমি যদি অ্যাজ এ ডেমো হিসেবে যদি আমি একটু বুঝি, যদি আপনাদের সাথে শেয়ার করি যে বিষয়টা বেসিক্যালি আমি মেনে চলি সেটা হচ্ছে ধরেন আমি ডেস্কোতে ইনভেস্ট করলাম, 1,000 শেয়ার ক্রয় করলাম 10 টাকা করে, কমিশন টমিশন সহকারে আমার এরকম একটা প্রাইস আসলো 1,05,০০০ টাকা। এবং আহ, দেখলাম যে 2-1 মাসের মধ্যেই প্রাইসটা ডিক্রিজ করে 5 টাকা হয়ে গেছে। তখন স্বভাবতই আমার এরকম একটা লস আমাকে দেখতে হবে আমার পোর্টফোলিওতে। আচ্ছা, এবার আমার হাতে কিন্তু আর পর্যাপ্ত পরিমাণ টাকা নাই
যে আমি ইনভেস্টমেন্ট করব। তো যেটা বলছিলাম, আমি আমার ওই প্রাইস চার্ট অনুযায়ী ম্যাক্সিমাম যে রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে সেই লেভেলগুলোতে আমি অপেক্ষা করব সেই লেভেলগুলোতে যাওয়া পর্যন্ত। এবং যাওয়ার পর যেটা হবে আমার কাছে তখন যখন আমার হাতে আবার একটা অলস মানি আসবে বিনিয়োগ করার মতো, তখন আমি আবার বিনিয়োগ করব। তাহলে দেখা যাচ্ছে যে ধরেন আমার হাতে 10,000 টাকাই আসলো। দেন 5 টাকায় চলে আসলো, আমি 2,000 শেয়ার ক্রয় করলাম 10,000 টাকায়, এবং সেটা আমার কমিশন সহ একটা পার্সেন্টেজ আসলো। এবং সেই প্রাইসটা কিছুটা বাড়লো, এটা 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পরে কিছুটা বাড়লো, আমি সেটা সেল করে দিলাম। তো সেল করার পরিপ্রেক্ষিতে আমার এরকম একটা প্রফিট আসলো। আচ্ছা, এখন আমি যে সেল করতেছি, আপনি যখন আপনার পোর্টফোলিওর দিকে পরবর্তীতে তাকাবেন তখন কিন্তু দেখবেন যে এই 2,000 এইটার সাথে অ্যাড হয়ে 10,000 সাথে অ্যাড হয়ে 12,000 হয়ে গেছে। এখানে আপনাকে প্রাইসটাকে মার্জ করে দিছে। যখন প্রাইসটাকে অ্যাভারেজ করে দিবে তখন কিন্তু একটা মিনিমাম অ্যাভারেজ আসবে। আপনার প্রাইস এখন আছে ধরেন 60 টাকাতে থাকলো, তখন আপনি 10,000 টাকা ইনভেস্ট করার পরিপ্রেক্ষিতে কিন্তু 60 টাকায় আসবে না, দেখা যাচ্ছে যে 9 টাকায় আসবে বা 9 টাকা 50 পয়সা আসবে। এই 2,000 এর হিসাব কিন্তু তখন আর আপনার কাছে আলাদাভাবে নেই। এখন আপনি দেখেন ২ টা ট্রেড কিন্তু আলাদা। ১ম একটা ট্রেড করেছেন, দ্বিতীয় একটা ট্রেড করেছেন। ইন্টারন্যাশনাল লেভেলগুলোতে বা ইন্টারন্যাশনাল যে সফটওয়্যারগুলো আছে, ওইখানে আমরা কিন্তু এইভাবে দেখি যে প্রত্যেকটা ট্রেডকে আলাদা, আলাদাভাবে ট্রিট করা হয়। কিন্তু আমরা এখানে যেটা দেখি যে আপনি ডেস্কোতে যত ট্রেড করবেন সবগুলোকে এভারেজ করে দিবে। এখন দেখেন যে আপনি যখন ডেস্কোতে সেকেন্ড টাইম যখন যে 2,000 শেয়ারে যে ট্রেডটা করেছেন, সেটা আর প্রথমে যে 1,00,000 টাকার ট্রেডটা করেছেন এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে 5 টাকায় যখন কিনছেন এই শেয়ারটা 10 টাকা ক্রস করতে কিন্তু সময় লাগতে পারে। কিন্তু এই শেয়ারটা 6 টাকা বা 7 টাকা হইতে কিন্তু সময় লাগবে না। তো এজন্য আপনাকে যেটা করতে হবে, আমি যেটা বলছিলাম যে শর্ট টার্মে ছোট, ছোট ইনভেস্টমেন্ট করে সেই অপরচুনিটি গুলোকে টেক করতে হবে এবং সেই অপরচুনিটি গুলোকে টেক করার মাধ্যমে আপনার প্রিভিয়াস যে লসটা আছে সেখান থেকে এটাকে মিনিমাইজ করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব যে আমরা এক্সেলে এইভাবে একটা চার্ট করে নিব যে ঠিক আছে আমি 2,000 শেয়ার কিনলাম, 5 টাকাতে কিনছি, 60 টাকাতে সেল করছি, ওকে আমার এত টাকা প্রফিট হয়েছে। আচ্ছা, আবার আমি 2,000 কিনবো। এবার এই 2,000 কখন কিনবো? ওই যে যেটা আমি বলছিলাম যে ম্যাক্সিমাম যে সাপোর্ট লেভেলটা আছে সেই সাপোর্ট লেভেলটার নিচে আসলেই কিনবো। অর্থাৎ আমাকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে সেই সাপোর্ট লেভেলটার নিচে আসা পর্যন্ত। তাহলে সেই সাপোর্ট লেভেলটা নিচে যখন আসবে তখন আমি আবার 2,000 কিনবো এবং এইভাবে আবার আমি ট্রেড করতে থাকবো, প্রতিবার ইন্ডিভিজুয়াল ট্রেড করব। পোর্টফোলিওতে যেটাই দেখাক, পোর্টফোলিওতে যেটাই দেখাক আপনি এইভাবে ইন্ডিভিজুয়ালি হিসাব করবেন এবং হিসাব করার একটা পর্যায়ে দেখবেন আপনি অনেকটুকু প্রাইস কিন্তু মিনিমাইজ করে ফেলছেন, মানে লস কিন্তু মিনিমাইজ করে ফেলছেন। এবং একটা সময় আপনি ডেফিনেটলি প্রফিট নিয়েই বের হবেন। আর যেটা আমি বলছিলাম যে ডেস্কোর ক্ষেত্রে হয়তো বা একটু ভয় পাচ্ছেন যে ডেস্কো তো অনেক কারেকশন হয়েছে, হ্যাঁ, মানে এখানেও আবার আটকে গেছে। কিন্তু প্রতিষ্ঠান যদি ভালো হয়, আপনার অপরচুনিটি আসবেই এবং আপনাকে খুব বেশি বদার করতে হবে না। আপনি দেখেন যে এখানে আমরা সেকেন্ড ইনভেস্টমেন্ট করার পর কিন্তু সেটা একটু ব্লক হতে পারে। থার্ড ইনভেস্টমেন্টও ব্লক হতে পারে। কিন্তু এরপরে কিন্তু সবগুলো আবার কিন্তু আপনাকে আপনি কিন্তু ফ্রি হয়ে যাবেন সবগুলো থেকে। এবং দেন কিন্তু এই লেভেল এইরকম অপরচুনিটি কিন্তু আসবেই। এরকম অপরচুনিটি, এই অপরচুনিটি, এই অপরচুনিটি এগুলি আসবেই। আর এগুলি যখন আসবে তখন কিন্তু আপনাকে আবার আবার কিন্তু আপনাকে বিচলিত হলেও হবে না। আবার কিন্তু ধৈর্য সহকারে মেক্সিমাম সাপোর্ট লেভেলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ধৈর্যটা কিন্তু আপনাকে ধরতে হবে। যখন এই ধরনের আবার মেক্সিমাম সাপোর্ট লেভেলে আসবে, তখন কিন্তু আপনি আবার ইনভেস্টমেন্ট করবেন। কারণ সামনে আবার একটা অপরচুনিটি আছে, যেই অপরচুনিটিটা আপনাকে টেক করতে হবে। সো যেটাই বলছিলাম যে সবসময় বিচলিত হলে হবে না। এখন ডেসকোর ক্ষেত্রে এটা এরকম, আমরা যদি অন্য একটা শেয়ারে যাই, ফুয়াং ফুড, আমরা যদি ফুয়াং ফুডে দেখা যাই তাহলে কিন্তু আমরা অপরচুনিটি গুলাকে খুব ভালোভাবে দেখতে পাবো। দেখেন এইখানে আমি যদি একটু ক্লোজলি যাই, যে আমি যদি নর্মাল একটা রেঞ্জ ধরি 13 টাকায় বা 13 টাকা 50 পয়সায়, তাহলে আপনি দেখেন যে 13 টাকা 50 পয়সায় এখানে আমরা কতগুলো অপরচুনিটি পাচ্ছি। এখন যে বিষয়টা যে এতগুলো অপরচুনিটি কিন্তু আপনি মিস করবেন যদি আপনি হিসাব করেন যে আবার কবে 22 টাকায় যাবে। কারণ আপনি তো এভারেজ করে আর 22 টাকা আনতে পারতেছেন না। 21 টাকার
নিচে আর নামাইতে পারতেছেন না। তো অপেক্ষা করতে হবে। সো এই বিষয়টা থেকে বের হয়ে আসার জন্যই আমাদেরকে ইন্ডিভিজুয়াল ট্রেড করে ইন্ডিভিজুয়ালি ট্রিট করতে হবে। আবারও বলতেছি, সবকিছু ডিপেন্ড করবে মার্কেট অ্যানালাইসিসের উপরে। আপনি যখন অ্যানালাইসিস করবেন, যখন এই অপরচুনিটিগুলো বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য খুব ইজি হবে। আর যেগুলি যখন আপনি ভালো শেয়ারে আসলে ইনভেস্টমেন্ট করবেন, তখন এটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।